বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওটির জন্য। আজকের ভিডিওতে আর তেমন মজা নেই, কারণ এটা তো একটা ট্র্যাজেডি। কার লেখা? দ্য গ্রেট উইলিয়াম শেক্সপিয়ারের লেখা ট্র্যাজেডি। উইলিয়াম শেক্সপিয়ার তার জীবনে 14টার মতো ট্র্যাজেডি লিখেছেন, 12খানা কমেডি আর খুব সম্ভবত 11খানা হিস্ট্রিমূলক কোনো ড্রামা লিখেছেন। এই হচ্ছে তার ড্রামা সংকলন। আর তিনি তার জীবনে মোট 154খানা সনেট লিখেছেন। সনেট অর্থাৎ চতুষ্পদী কবিতা, এবং তার মধ্যে বেশিরভাগ কবিতাই লাভ পোয়েম অর্থাৎ ভালোবাসামূলক, এবং তার ওই ভালোবাসার কবিতাগুলো তিনি উইলিয়াম হার্বার্টকে লিখেছেন। আচ্ছা, আজকের এই ড্রামাটা তোমাদের ক্লাস 11-এর সিলেবাসে রয়েছে। এই ড্রামাটাতে পুরোটাই দেখবে প্রথম দিক থেকে খুব সুন্দর করে প্লট রচনা করতে করতে শেষে একটা ষড়যন্ত্রের মাধ্যমে কি করে একটা কমন ধ্বংস হয় সবার। ট্র্যাজেডি মানেই তাই শেষ পর্যন্ত আমরা মারামারি, কাটাকাটি, হত্যাকাণ্ড এমনই দেখে থাকি। উইলিয়াম শেক্সপিয়ার এখানে ব্যতিক্রম কিছু করেননি। এই গল্পে প্রথম দিকে আমরা দেখতে পাচ্ছি 3টে চরিত্র গুরুত্ব পাচ্ছে। এক, ব্রেভেনশিও, যিনি কিনা এক সেনেটর। তার মেয়ে খুব সুন্দরী এবং সমস্ত দিকে ভালো গুণবতী ডেসডিমোনা। আর মুর, সে কে? ওথেলো, এক কালো কুচকুচে চামড়ার মানুষ, যে কিনা আমাদের এই গল্পের প্রধান ক্যারেক্টার ওথেলো, যার নাম অনুযায়ী এই ড্রামাটি নামকরণ করা হয়েছে ওথেলো। অর্থাৎ ওথেলো যে প্রোটাগনিস্ট সেটা তোমরা বুঝেই গেছো। আমরা গল্পের প্রথম দিক থেকে দেখতে পাচ্ছি ওথেলো এক বীর যোদ্ধা, এবং ও তার জীবনে অনেক বীরত্বের কাহিনী সেগুলো একটা একটা করে ডেসডিমোনাকে যখনই সুযোগ পায় বলে। ডেসডিমোনাদের বাড়িতে যায়, কারণ ব্রেভেনশিও একজন সেনেটর। সেই অর্থে আমাদের গল্পে ডেসডিমোনার যে বাবা অর্থাৎ ওই বড়লোক সেনেটরের সাথে জেনারেল অর্থাৎ ওথেলোর একটা সম্পর্ক রয়েছে। তো সেই দিক থেকে ওথেলোর সাথে ডেসডিমোনার পরিচয় হয়, কথাবার্তা হয়, এবং ডেসডিমোনা যেহেতু প্রচুর গল্প শুনতে ভালোবাসে, সেই অর্থে ওথেলোও তার গল্পগুলো বলতে ভালোবাসে, আর ওদের মধ্যে খুব সুন্দর একটা বন্ডিং হয়ে যায়। ওথেলো দেশ দেশান্তরে দূর দূরান্তরের কত তার কাহিনী বলে, যেখানে কিনা সে বীরত্বের সাথে কোনো কোনো জায়গায় জয়লাভ করে এসেছে, আবার কখনো কখনো সে পরাজিত হয়ে গেছে এবং কোনোভাবে পালিয়ে এসেছে, কখনো কখনো পুরোপুরি তিনি আত্মসমর্পণও করে নিয়েছেন, কোনো না কোনোভাবে সেখান থেকে বেঁচে এসেছে। অর্থাৎ তার বীরত্বের কাহিনী এবং কখনো কখনো হেরেও গেছে সেই কাহিনীও বলতেন। তার মানে কখনো মিথ্যে কথা বলতেন না। আমরা দেখে থাকি এটা কিন্তু সাধারণত কোনো একটা ক্যারেক্টারের অপোজিট, মানে মেয়েদের সামনে বলার একটা সুযোগ পেয়েছে নিজের বীরত্ব, সেখান থেকে কোনো একটা পুরুষ সে তার বীরত্বের পাশাপাশি কোন কোন জায়গায় সে পরাজিত হয়েছে সেই গল্প বলতেও কিন্তু আটকাচ্ছে না। এবং এই ক্যারেক্টারিস্টিক্সটা ওথেলোর আমাদের গল্পের পরের দিকে কাজে লাগবে। ডেসডিমোনা তার গল্পে এতটাই আনন্দ পেত এবং অভিভূত হয়ে গেছিল যে চাইতো, এবং বলেও ফেললো একদিন যে ইস, আমারও যদি কোনো একটা বন্ধু হতো এইরকম, যে কিনা তা সব সময় আমাকে এরকম দেশ দেশান্তরে কাহিনী বলতো, কি ভালোই না হতো। ওথেলো মোটামুটি তার এই যে ইচ্ছাটা অর্থাৎ ডেসডিমোনা কি বলতে চায় সেটা বুঝতে একদম দেরি করেনি, বুঝেও গেল এবং প্রস্তাবটাও দিল, এবং দুজনের মধ্যে একটা সিক্রেট সোলেমনাইজেশন হলো, অর্থাৎ গোপনে তারা বিয়ে করলো। গোপনে একটা প্রেমের সম্পর্কই মানুষ কত তাড়াতাড়ি জেনে যায়, আর বিয়ের ব্যাপার কেউ জানতে পারে না, হতে পারে। খুব তাড়াতাড়ি ব্রেভেনশিওর কানে পৌঁছে গেল যে তার মেয়ে এবং ওথেলো বিয়ে করে নিয়েছে। ব্রেভেনশিও তো প্রচণ্ড রেগে গেছে, ও সাথে সাথে তাদের ওইখানকার ডিউকের কাছে গেল, যেই ডিউক কিনা বিচার দেবে এই আশায় গেছেন। তবে ইতিমধ্যে ওদের ভেনিসে একটা সমস্যা হলো। ভেনিসেরই কবলে আরও একটা জায়গা রয়েছে, এক আইল্যান্ড যার নাম সাইপ্রাস। বানানটা দেখতে পাচ্ছ, এটা মনে রাখবে, কারণ এমসিকিউ এর জন্য কাজে লাগবে। এবং তোমাদেরকে এই পুরো গল্পটাকে আমি সামারি করে বলছি ঠিকই, তবে যাতে এমসিকিউ কোনোভাবে মিস না হয়ে যায় সেই দিকটাও আমাকে খেয়াল রাখতে হবে, তাই এই জায়গাগুলো আমি বলবো। আর গল্পের শেষে দেখবে একটা এমসিকিউ এর জন্য একটা লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে, সেই লিঙ্ক টাচ করে তুমি নিজের মতো করে পরীক্ষা দিয়ে দেখে নিতে পারো যে কত পাচ্ছ, কারণ এবছর কিন্তু ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে পুরোটাই এমসিকিউ কেন্দ্রিকই হবে। তাই এই গল্পটা মন দিয়ে শুনবে এবং শেষে এমসিকিউ অ্যাটেম্প করবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো যেখানে ছিলাম গল্পের, ডিউক এই মুহূর্তে সমস্যায় পড়ে গেছেন দুই দিক থেকে। এক, সেনেটর এই মুহূর্তে তার মেয়েকে পালিয়ে বিয়ে করে নিয়েছে, সেই অপরাধের বিচার চাইতে এসছে ডিউকের কাছে।
দুই, ওই সাইপ্রাস বলে যে জায়গাটা রয়েছে ভেনিসের কবলে, সেইখানে আবার তুর্কিরা অ্যাটাক করেছে। এইবার তুর্কিদের অ্যাটাক থেকে বাঁচতে হলে এখন ডিউকের কাছে প্রধান অস্ত্র হলো আমাদের জেনারেল ওথেলো, কারণ সে এক বীর যোদ্ধা, তাকেই লাগবে তুর্কি আক্রমণ থেকে বাঁচার জন্য। আর তুর্কিরা তাদেরকে ফ্লিট অর্থাৎ নৌবহর এ অ্যাটাক করেছে, জলপথে অ্যাটাক করেছে। এগুলো মনে রাখবে, ফ্লিট মানে হচ্ছে জাহাজগুচ্ছ। তো অ্যাটাক করেছে, সেখান থেকে বাঁচাতে হবে। এখন এই মুহূর্তে ডিউক গেছে প্রবলেমে পড়ে যে এবার আমি এখন জেনারেল অর্থাৎ ওথেলোর কি আমি কোনো শাস্তি ঘোষণা করব, নাকি ওকে পাঠাবো। যাকে এই মুহূর্তে ডিউক আপাতত ওথেলোকে ডেকে পাঠিয়ে প্রথমে জিজ্ঞাসা করলো যে কি হয়েছে, পুরো ব্যাপারটা খুলে বলো তো। ওথেলো তার বিরুদ্ধে যে অভিযোগগুলো লেগেছিল যে সে নাকি ব্রেবেনশিওর মেয়েকে জাদুটোনা করে, ব্ল্যাক ম্যাজিক করে, উইচক্রাফট করে নাকি বিয়ে করেছে, এই সমস্ত কিছু একেবারে কোনো রকম শব্দের জটিলতা না প্রয়োগ করে সরলভাবে বলল যে হ্যাঁ, আমি জাদুটোনা করেছি, আমি উইচক্রাফট করেছি, সেগুলো কি আমার যত দেশান্তরে কাহিনী আছে সেইগুলোকে আমি বলেছি, এবং সেই কাহিনীর মধ্যে কোনো রকম মিথ্যে কিছু নেই। সেটা শুনে তার প্রতি মন্ত্রমুগ্ধ হয়ে, তার প্রতি যদি শিকার হয়ে যদি আমাকে উনি বিয়ে করে থাকেন এবং এটা যদি জাদুটোনা হয়ে থাকে, আমার গল্প বলা, আমার জীবনের সত্য কাহিনী বলা, তাহলে আমি অবশ্যই জাদুটোনা করেছি। এত সিম্পলি বলার পরে ডিউক জিজ্ঞাসা করলো ডেসডিমোনাকে, এই যে কথাগুলো বললো ঠিক বললো নাকি না এখানে মিথ্যে বলছে। ডেসডিমোনা বলল, যা বলেছেন ওথেলো এখানে বিন্দুমাত্র মিথ্যে নেই, পুরোটাই সত্যি। আর হ্যাঁ, আমি ওকে বিয়ে করতে চাই এবং নিজের ইচ্ছেতেই আমরা বিয়ে করেছি, এইখানে আমাকে কোনোভাবে কোনো রকম জাদুটোনা করা হয়নি। এই শুনে ব্রেবেনশিও তো প্রচণ্ড রেগে গেল। তখন ব্রেবেনশিও বিচার চাওয়াতে আমাদের ডিউক বিচার দিল যে ওদের স্বামী স্ত্রী হিসাবে স্বীকৃতি দিচ্ছি, এবং তোমারও শ্বশুর হিসাবে ব্রেবেনশিওকে বলল ওদেরকে মেনে নেওয়া উচিত। ব্রেবেনশিও এই মুহূর্তে দুটো ঘোষণা করলো। এক, আমি তোমাদের মেনে নিলাম ঠিকই, তবে মন থেকে আমি কোনো জীবনেও মানব না। আরও একটা কথা বলল, এই গল্পের খুব ইম্পর্টেন্ট জায়গা, সেটা হলো ওথেলো খেয়াল রেখো, আমার মেয়ে যে কিনা নিজের বাবার সাথে প্রতারণা করতে পারে, সে নিজের স্বামীর সাথে প্রতারণা করতে পারে এমন কোনো গ্যারান্টি নেই, তাই এই দিকটা কিন্তু তুমি খেয়াল রাখবে। এই কথাটা শোনার পরে ডেসডিমোনা তখন বিচারকের কাছে বলল যে আমি সেটাই করছি যেটা আমার মা বহু বছর আগে করেছিল। আমার মা তার বাবার প্রতি যত কর্তব্য ছিল সমস্ত কিছু শেষ করে বা মিটিয়ে আমার বাবার প্রতি অর্থাৎ তার স্বামীর প্রতি তার কর্তব্য পালনের জন্য তার পুরো জীবনটা নিয়োগ করেছিল। এই মুহূর্তে আমিও তাই করছি, আমার বাবার প্রতি যত কর্তব্য ছিল সেটা সম্পূর্ণ করে আমার পরবর্তী জীবনে আমার স্বামীর প্রতি আমার যা যা কর্তব্য থাকবে আমি সেই দিকটা পালন করব। আমি এই সিদ্ধান্তই নিয়েছি। এবার পালা ওথেলোর সাইপ্রাসকে তুর্কিদের আক্রমণ থেকে বাঁচানোর। এখন সমস্যা হয়ে গেল ডেসডিমোনার উপরে। তখন ডেসডিমোনা সিদ্ধান্ত নিল যে বিয়ে যখন করেছি আমরা একসাথেই থাকবো, তাই যুদ্ধক্ষেত্র হোক বা যেখানেই হোক আমি তোমার সাথেই যাব। তাই সাইপ্রাসের উদ্দেশ্যে স্বামী স্ত্রী রওনা দিল। ওরা যখন সাইপ্রাসে গিয়ে পৌঁছলো, খবরটা পেল তুর্কিরা নাকি বিরাট বড় এক সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে ওইখান থেকে আগেই নাকি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে তাদের নৌবহর, এবং তারা আর সাইপ্রাসকে অ্যাটাক করতে পারেনি, তারা নিজেরাই প্রাণ সংশয়ে ফেরত গেছে বা কেউ কেউ মারাও গেছে। যখন নাকি সাইপ্রাসে গিয়ে পৌঁছলো, এই খবরটা পাওয়ার পরে চারিদিকে এখন সাইপ্রাসে উৎসবের এক মুহূর্ত, কারণ তারা আর কোনো রকম বিদেশি আক্রমণের মধ্যে নেই। এইখান থেকে গল্পে শুরু হবে টুইস্ট। এই গল্পে এখানে ইন্ট্রোডাকশন হচ্ছে আরও 3টে ক্যারেক্টার। ওথেলোর খুব ভালো বন্ধু এবং লেফটেন্যান্ট, সেটাও একটা র্যাঙ্ক, লেফটেন্যান্ট, তার নাম হচ্ছে ক্যাসিও। আরেকজন তাদেরই সঙ্গে তাদেরই সেনাবাহিনীতে রয়েছে, তার নাম হচ্ছে ইয়াগো, এই গল্পের ভিলেন বলতে পারো বা অ্যান্টাগনিস্ট বলতে পারো। আর এই ভিলেনের স্ত্রীর নাম হচ্ছে এমিলিয়া। কী নাম? এমিলিয়া। এই 3টে ক্যারেক্টার। এমিলিয়ার তেমন একটা ইম্পর্টেন্স নেই, বাকি যে 2টো ক্যারেক্টার বললাম, ক্যাসিও যে কিনা ওথেলোর খুব ভালো বন্ধু, আর পাশাপাশি ইয়াগো যে কিনা এই গল্পে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর তোমরা জানো যে ভিলেনই কোনো একটা গল্পকে খুব ইন্টারেস্টিং করে তোলে। ক্যাসিও যে কিনা খুবই হ্যান্ডসাম দেখতে, খুবই সুন্দর দেখতে। এইখানে আমাদের গল্পে রাইটার অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার খুব স্পষ্টভাবেই বলে দিচ্ছেন যে আমাদের ওথেলো বাদ দিয়ে পৃথিবীর যে কোনো পুরুষ যাকে দেখতে এইরকম হবে এবং তার স্ত্রী যদি খুব সুন্দর হয়, তাহলে ক্যাসিওর মতো কোনো ছেলেকে তার স্ত্রীর ধারে কাছে আসতে দেবে না, কারণ জেলেসি হতে পারে, সন্দেহ হতে পারে, অনেক কিছু হতে পারে, সেই জন্য আসতে দেবে না। তবে আমাদের ওথেলোর মনে এই সমস্ত কিচ্ছু নেই, এখন নেই, গল্পের শেষে থাকবে না তার কোনো গ্যারান্টি নেই। তো তারা 3জন খুব সুন্দর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মেনটেন করতো, মানে ওথেলো, ক্যাসিও
আর ডেসডিমোনা এদের মধ্যে খুব সুন্দর বন্ডিং হতো এবং ওরা তিনজন একসাথে বসে গল্প গুজব করতো। এমনকি গল্পের শেষের দিকে আমরা এটাও জানতে পারছি যে ওথেলো যখন নাকি কোনো কারণে ডেসডিমোনার সাথে কোনো রকম ঝগড়া অশান্তি বা কিছু হতো, তো ডেসডিমোনা যদি সেই কথাটা ক্যাসিওর কাছে বলতো, ক্যাসিও সবসময় ওথেলোর পার্টি নিত যে হ্যাঁ ও ভালো মানুষ বা কিছু বৃত্তান্ত করে, অতএব ডেসডিমোনাকে সে বুঝিয়ে দিত। তোমরা জানো তোমাদেরও বন্ধু মহলে কখনো না কখনো এই সমস্ত ব্যাপার হয়, যখন কোনো কাপলের মধ্যে অশান্তি লাগে তুমি হয়তো সেই মধ্যস্থতাকারীটা। যদি তুমি মধ্যস্থতাকারী হও তাহলে অবশ্যই কিন্তু লাইক দিয়ে দিও। এইবার অ্যান্টাগনিস্ট যে ইয়াগো, তার ব্যাপারে একটু বলি। এই ইয়াগো প্রচণ্ড জেলাস, একটু বয়স্ক বেটা, ওরা যেমনি ইয়াং ও একটু বয়স্ক। ও খুব একটা পছন্দ করে না ক্যাসিওকে, দেখতেই পারে না। ওর মতে ক্যাসিও একদমই ভালো যোদ্ধা নয়, কারণ ও মনে করে নিজেই খুব বড় যোদ্ধা। আর খুব অপছন্দ করে কেন ওথেলো ক্যাসিওকে এতটা প্রায়োরিটি দেয়, এই প্রায়োরিটি তো নিজেও ডিজার্ভ করে, এইরকমই মনে করেন। এবার একটু ইয়াগোর ব্যাপারে বলি। ইয়াগো এই মুহূর্তে প্রচণ্ড রেগে আছে ওথেলোর ওপরে, কারণ ওথেলো রিসেন্টলি ক্যাসিওকে লেফটেন্যান্ট পদে নিয়োগ করেছে। স্পেলিংটা একটু দেখে নাও, দেখে মনে হচ্ছে মিথ্যা তুমি 10 পিঁপড়ে, কিন্তু না, ওটা লেফটেন্যান্ট। আচ্ছা, এইখানে তোমরা খুব মন দিয়ে শুনবে জায়গাটা, কারণ এইখানে কিন্তু খুব ষড়যন্ত্র আছে। এবার ইয়াগোর প্রচণ্ড হিংসা হতে লাগলো, কেন ওকে ওই পোস্টে উন্নীত করা হলো। এখন ওর মধ্যে ওই জেলেসি থেকে ও একটা নতুন প্ল্যান আঁটলো যে আমি এক এমন ধ্বংসলীলায় নামবো, যেই ধ্বংসলীলায় আমি ওথেলোকে ধ্বংস করব, না হলে ক্যাসিওকে ধ্বংস করব, আর না হলে আমি দুটোকেই ধ্বংস করব, আমার কি যায় আসে, এরকম ভাবলো। এবার সাইপ্রাস যেহেতু উৎসবের এক মুডে রয়েছে, সেই মেজাজের মধ্যেই ঘোষণা করে দেওয়া হলো যে মানুষ সেলিব্রেট করবে। এবার মানুষ যেহেতু সেলিব্রেট করবে, অর্থাৎ সিকিউরিটির দায়িত্ব কাউকে রাখতে হবে। এই মুহূর্তে ক্যাসিওকে সবথেকে বিশ্বাস করে ওথেলো এবং তার উপরেই দায়িত্ব দিল যে হ্যাঁ, সমস্ত মানুষ যেহেতু এই মুহূর্তে সেলিব্রেট করবে, তো বিভিন্ন রকম ড্রিঙ্কিং বা কিছু করতে পারে, সেই দিকে যেন সবাই বিরত থাকে, সেই দিকটা দেখতে হবে। ক্যাসিও তার দায়িত্বে বহাল। ঠিক ওই সময়ই ইয়াগো চলে আসে এবং তাকে অনেক রকমভাবে প্রভোকেশনস দিয়ে, উস্কানিমূলক কথা বলে তাকে ড্রিঙ্ক করায় এবং ড্রিঙ্ক করিয়ে তাকে দিয়ে দুটো ভুল কাজ করিয়ে ফেলে, যেটা ওর প্ল্যানের মধ্যেই ছিল। এক হচ্ছে তাকে দিয়ে ডেসডিমোনার প্রশংসা করায়, আর দুই হচ্ছে তাকে দিয়ে তার সাথে মন্টাগোর এক যুদ্ধ বাঁধি দেয় এবং তাদের মধ্যে যখন মারামারি হয়, ওই সুযোগটা নিয়ে তাদের এক বিরাট বড় ঘন্টা ছিল বা বেল ছিল, যেটা কিনা বাজালে ও তাদের ওখানে এমার্জেন্সি হয়ে গেছে এমনই একটা মেসেজ যায়। ওই ঘন্টাটা ইয়াগো গিয়ে বাজিয়ে দেয়, ব্যাস ওথেলো বুঝতে পেরেছে রাজ্যে বিরাট বড় কোনো এমার্জেন্সি এসেছে। ওথেলো বাইরে এসে যখন পুরো ব্যাপারটা জানতে পারে, তখন ওই মুহূর্তে রেগে গিয়ে স্যাক অর্থাৎ তার র্যাঙ্ক থেকে সরিয়ে দেয় তার বন্ধু ক্যাসিওকে। আপাতত কিন্তু আমাদের ইয়াগো খুব স্যাটিসফাইড যে হ্যাঁ, ওকে আমি সরিয়ে দিতে পেরেছি। তবে ওর প্ল্যান এখানে শেষ হয়নি, কারণ ও ধ্বংসলীলায় নেমেছে, গল্প এখনও অনেক বাকি। ও এবার কী করলো, তাকে গিয়ে বোঝালো, অর্থাৎ ক্যাসিওকে গিয়ে বোঝালো ইয়াগো যে আচ্ছা ঠিক আছে, যখন নাকি ওথেলো তোমাকে সরিয়ে দিয়েছে, একটা মানুষই আছে যে কিনা তোমাকে আবার তাকে বুঝিয়ে আগের পোস্টে বসাতে পারে, সেটা জানো কে? তার বউ ডেসডিমোনা। তার সাথে তো তোমার বেশ ভালো সম্পর্ক আছে, যাও তাকে গিয়ে বলো, তাকে গিয়ে অনেক অনুরোধ করো, দেখো সে ঠিক তার স্বামীকে রাজি করিয়ে দেবে। এটা কিন্তু তার ষড়যন্ত্রের একটা প্ল্যান, তাই মাথায় রেখো। এবার আমাদের ক্যাসিও গেল ডেসডিমোনার কাছে, তার কাছে রিকোয়েস্ট করলো। আবার ডেসডিমোনা তার কথা শুনে সাথে সাথে ওথেলোর কাছে গিয়ে বলতে লাগলো, খুব সুন্দর করে, খুব সুন্দর শব্দ এবং বাক্য এবং গ্রামার প্রয়োগ করে বলতে লাগলো যে আমি আপনার এই প্রিয় বন্ধু, সে না হয় একটা ভুল করেছে, তার জন্য তাকে ওই র্যাঙ্ক থেকে সরিয়ে দিলেন, ওকে আর দেরি না করে কাল রাত বা তার পরের দিন সকালের মধ্যে তার পোস্টে আবার পুনর্বহাল করুন, একদম দেরি করবেন না। আর যখন নাকি এই কথা শোনার পরে ওথেলোকে অরাজি দেখালো, তখন সে ইমোশনালি বলতে লাগলো যে ওথেলো আমার প্রভু, আমি আপনার কাছে এই সামান্য জিনিস চাইবো আপনার বউ হয়ে? আরে আমি যখন আপনার কাছে কোনো কিছু চাইবো তখন বড় সড়ো কিছু চাইবো। এই সামান্য আপনার বন্ধু ক্যাসিও যখন নাকি আমার এবং আপনার মধ্যে যখন নাকি কোনো রকম ডিসপুট হয়েছে, ঝগড়া লেগেছে, তখন আমি যদি ক্যাসিওর কাছে গিয়ে কোনো কথা বলি আপনার বিরুদ্ধে, সব সময় আপনার হয়ে কথা বলেছে, আর সেই ক্যাসিওর জন্য আমাকে অনুরোধ করতে হবে আপনার কাছে। এই কথাটা শোনার পরে, বউয়ের থেকে এরকম একটা ইমোশনাল টর্চার শোনার পরে, ওথেলো অরাজি হওয়া সত্ত্বেও না করতে পারছে না, বললো ঠিক আছে আমি করব, তবে এখন নয়, এত সহজে এই শাস্তিকে আমি মুকুব করতে পারবো না।
আপাতত গেল, সে ওখান থেকে চলে গেল, কিন্তু আবারও আসবে, কারণ আবারও ইয়াগো ওই ক্যাসিওকে গিয়ে বলবে, যেন গিয়ে বলে ডেসডিমোনাকে, ডেসডিমোনা তারপরে আবার গিয়ে রিকোয়েস্ট করবে, এবং মোটামুটি এখন রাজি হয়েই গেছে। এই পুরো ব্যাপারটা যখন চলছে, এই মুহূর্তে আবার ইয়াগো একটা নতুন চাল চেলেছে, সেটা না একটু পরে জানবো চালের রেজাল্টটা, কিন্তু দেখি যে চালটা কী। সে ওথেলোর মনে বিভিন্নভাবে বিষ ভরার চেষ্টা করছে। কোনো এক সময় আগে থাকতে ইয়াগোকে বলে রেখেছে, যাও গিয়ে ডেসডিমোনার কাছে গিয়ে রিকোয়েস্ট করতে থাকবে যেন তোমাকে আবার আগের পোস্টে দেওয়া হয়। সেই সময় ইয়াগো ওথেলোকে নিয়ে ওই ঘরে ঢুকে যায়, এবং আগে থাকতে ক্যাসিওকে বলে রেখেছিল, যখন নাকি আমি ঘরে ঢুকবো ওথেলোকে নিয়ে, তখন কিন্তু তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাবে, না হলে কিন্তু প্রবলেম হবে। এবং ক্যাসিও তাই করলো, যেই কিনা ইয়াগো এবং ওথেলো এলো, ঘর থেকে বেরিয়ে গেল। আর ওই মুহূর্তে ঘরে ইয়াগো আর ওথেলো ঢুকতে ঢুকতে একটা টোন মেরে কথা বললো আমাদের ইয়াগো। কি বললো জানো? আই নট লাইক দ্যাট। এটা এমনভাবে বললো যেন ও চায় ওথেলো শুনুক, কিন্তু শোনানোর মতো করে বলছে না। কি বলল? আমার এটা পছন্দ হলো না। কেন বললো জানো? ওথেলোর মধ্যে সন্দেহ পুট করার জন্য। এই মুহূর্ত থেকে ওথেলোর মধ্যে একটু একটু করে সন্দেহ পুট করা শুরু করলো। এবার ও যখন নাকি ডেসডিমোনাও চলে গেল, অর্থাৎ ওথেলো আর ইয়াগো ঘরের মধ্যে রয়েছে, তখন বিভিন্নভাবে বলতে লাগলো যে দেখুন, আমার কোনোরূপ আপনার বউয়ের বিরুদ্ধে বা ক্যাশির বিরুদ্ধে বলার কোনো ইচ্ছে নেই, কারণ আমি চাই না আপনাদের মধ্যে অশান্তি লাগুক, কিন্তু আমি যা জানি সেগুলো নিশ্চয়ই মিথ্যেই হবে, ভুলই হবে, তাই আপনার এগুলো জেনে লাভ নেই। এই সমস্ত কিছু শোনার পরে কারোর মন কি আর না শুনে চাইবে? কারণ সে নিশ্চয়ই ভাবছে যে আমার পেছনে তাহলে এই রকম ষড়যন্ত্র চলছে। তাই জোর করলো তখন ওথেলো ইয়াগোকে, বলো তুমি কি জানো, আর যদি তুমি না বলো তাহলে তোমাকে আমি মৃত্যুদণ্ড দেব। এটাই ওর প্ল্যান ছিল ইয়াগোর, যে তাকে বাধ্য করব যে সে আমাকে জিজ্ঞাসা করেছে বলেই আমি বলেছি, আমার বলার কোনো ইচ্ছা ছিল না। এটা ইয়াগো তার শয়তানিমূলক বুদ্ধি। আমরা মহাভারতের শকুনিকেও দেখেছি যে ইচ্ছা নেই বলার, কিন্তু ঠিক বলে দিচ্ছি, এই রকমভাবে কাজগুলো এরা চালায়, বুঝলেন? আচ্ছা, এবার এই মুহূর্তে সন্দেহ করার মতো অনেক কথা বলতে বলতে শেষ পর্যন্ত একটা রুমালের কথা বলল, যে কেন আপনার একটা রুমাল আছে না, যে রুমালটার মধ্যে স্ট্রবেরি আঁকা, আপনি আপনার স্ত্রীকে প্রথম উপহার হিসেবে দিয়েছিলেন, সেই রুমালটা জানেন আমি আজকে ক্যাসিওকে ব্যবহার করতে দেখেছি। এই কথাটা শোনার পরে ওথেলো তো প্রচণ্ড রেগে গেছে এবং বলল, যদি এটা হয় তাহলে ডেসডিমোনা, ক্যাসিও সবার মৃত্যুদণ্ড অনিবার্য, আর যদি না হয় তাহলে মৃত্যুদণ্ড তুমি পাবে। এবার ওথেলো সেই দিনকে তার স্ত্রীর কাছে গেল এবং গিয়ে বলল যে আমার মাথাটা খুব ব্যথা করছে, টেম্পলস, এখানে টেম্পলস লেখা আছে, এটাকে টেম্পল বলে, হ্যাঁ, তো বলছে আমার মাথাটাকে ব্যথা করছে খুব, তাই একটু রুমাল নিয়ে এসো না। যখন ডেসডিমোনা কিছু একটা এনে দিল, না না এই রুমালটা নয়, তোমাকে যে আমি প্রথমবার যে রুমালটা দিয়েছিলাম সেই স্ট্রবেরি আঁকা রুমালটা, ওটা দাও। এবার এই কথাটা শোনার পরে ডেসডিমোনা কোনো সন্দেহ না করে রুমালটা আনতে গেল, কিন্তু অনেকক্ষণ পরে যখন নাকি ডেসডিমোনা পাচ্ছে না রুমালটা খুঁজে, তখন ওথেলো প্রথম রিয়্যাক্ট করলো তার বউয়ের বিরুদ্ধে। এবার ওথেলো তার স্ত্রী ডেসডিমোনাকে অ্যাকিউজ করতে লাগলো যে সে তার পেছনে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বা তাকে ঠকাচ্ছে। সে বলতে লাগলো, জানো যে রুমালটা তুমি হারিয়েছো, সেই রুমালটা আমি তোমাকে প্রথম উপহার দিয়েছি, সেটা একমাত্র বৈশিষ্ট্য নয়। এই রুমালটাই কোনো ইজিপশিয়ান অর্থাৎ কোনো মিশরীয় কোনো জাদুময়ী দেবী এটা আমার মাকে দিয়েছিল এবং বলেছিল এটা যতদিন তোমার কাছে থাকবে তোমার স্বামীর ভালোবাসাও তোমার প্রতি ইনট্যাক্ট থাকবে, আর যদি হারিয়ে যায় স্বামীর ভালোবাসাও তুমি হারাবে। আর তুমি আজকে সেই কাজটা করেছো, আমার ভালোবাসা হারানোর মতো কাজ তুমি করেছো। এই শুনে ডেসডিমোনা প্রচন্ড কষ্ট পেল এবং কান্না করতে লাগলো এবং অনেক ভয়ও ঢুকে গেল, কারণ ডেসডিমোনাকে আমরা জানি সে সব দিক থেকেই ভালো একটা মেয়ে এবং তার এই সমস্ত লাঞ্ছনা একদম সে নিতে পারলো না। ওথেলো যখন চলে গেল, সে তখন তার অ্যাটেন্ডেন্টদের বললো যে বিছানাটা করে দিতে, এবং সে তখন এক অদ্ভুত ঘুমে ঘুমিয়ে পড়লো, কারণ তার মধ্যে প্রচন্ড কষ্ট ছিল, ওই কষ্টের কান্না করতে করতে সে ঘুমিয়ে যায়। এবার এই গল্পের শেষ সিন খুব মন দিয়ে শুনবে। এইখানে ভালোবাসা, কষ্ট, যন্ত্রণা এবং প্রতিশোধ, আরো কত কিছু, তার পাশাপাশি ভুল বোঝাবুঝি সবকিছুই প্রকাশ হয়। কি হলো শোন। ওথেলো কিছুক্ষণ পরে এলো, দেখলো তার স্ত্রী ঘুমিয়ে গেছে এবং সে তার স্ত্রীকে এতটাই ভালোবাসতো যে সে বলছে আমি তো রক্ত দেখতে পারবো না। তাই সে কিস করলো এবং কিস করতে না করতেই ডেসডিমোনা জেগে উঠল। ডেসডিমোনা জেগে ওঠার পরে তাকে খুব একটা বেশি কিছু বলতে না দিয়ে
তার চুলের সাথে বালিশ দিয়ে তাকে দম আটকে ওই মুহূর্তে হত্যা করে ফেললো ওথেলো। হ্যাঁ, ডেসডিমোনা মারা গেল। ওই মুহূর্তেই দৌড়তে দৌড়তে ক্যাসিও এলো, তাকে কেউ আহত করেছে, রক্তপাত হচ্ছে ক্যাসিওর, এবং সে ওই সময় এসে একটা চিঠি দিয়ে বলল দেখুন কি হয়েছে। এবং সেই চিঠি এবং সেই দৃশ্যতে সমস্তটা ওথেলো জানতে পারলো যে ইয়াগো আসলে এই সমস্ত কিছুর মূলে ছিল, সেই সমস্ত সন্দেহ তৈরি করেছে, সে সবকিছু করেছে। ওই যে রুমালের গল্পটা ছিল, ওই রুমালটা সে তার স্ত্রী অর্থাৎ এমিলিয়াকে দিয়ে চুরি করিয়েছিল ডেসডিমোনার থেকে, এবং সেটা গিয়ে ক্যাসিওকে দিয়ে বলেছিল ডেসডিমোনা তোমাকে এটা উপহার হিসেবে দিয়েছে। তাই ওটা ক্যাসিও ব্যবহার করতো। ক্যাসিও জানতো না এটা যে ওদের গিফট, এবং এটা ইয়াগোর একটা প্ল্যান ছিল। আবার এইটা মনে রাখবে, ইয়াগো কিন্তু একটা সময় সন্দেহ করতো যে ওথেলোর সাথে তার স্ত্রী এমিলিয়ার কোনো একটা সম্পর্ক আছে। এটা ইয়াগোর মেন্টালিটি, ওর মেন্টালিটি এমন। যাকে আরো জানতে পারলো যে ওর কেন ক্ষত হয়েছে, সে জানতে পারলো যে ওই ইয়াগো কোনো একজনকে সুপারি কিলার অর্থাৎ টাকা দিয়ে ভাড়া করে হত্যা করতে পাঠিয়েছিল। আর ক্যাসিও তো নিজে ছিল এক বীর যোদ্ধা, তাকে কি অত সহজে হত্যা করতে পারবে? ক্যাসিও কোনোভাবে সেখান থেকে বেঁচে এসেছে, এবং এসে তখন দেখালো চিঠিটা, আর সেখান থেকে জানতে পারলো। আর এই মুহূর্তে ওথেলোর মাথায় যেন এক আকাশ ভেঙে পড়লো যে আমি সন্দেহবাতিকতায় বসে আমি কি ক্ষতি করলাম, আমি নিজের ক্ষতি করলাম, আমি আমার স্ত্রী ডেসডিমোনার ক্ষতি করলাম, শুধু তাই নয় আমি বিশ্বাসের ক্ষতি করলাম, সন্দেহকে জিতিয়ে দিলাম। এবং এই কষ্টে সে ওই মুহূর্তে আত্মহত্যা করলো, এবং চারিদিকে তখন কষ্ট ছেয়ে গেল তাদের ওই রাজ্য সাইপ্রাসে। মানুষের মধ্যে আর আনন্দ নেই। এবং ওথেলো যখন জানতে পারলো পুরো বিষয়টা যে এমিলিয়ার জন্য হয়েছে, এমিলিয়ার ষড়যন্ত্রটার মধ্যে ছিল এবং ইয়াগোও ছিল, সে সবার আগে কাকে পেল? এমিলিয়াকে, এবং সাথে সাথে তাকে মেরে ফেললো। এবং তারপরে সেই ইয়াগোকে না মেরেই তার আগে সে সুইসাইড করে নিল। আর সুইসাইড করার পরে ইয়াগোকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, অর্থাৎ ইয়াগো গল্পের শেষে মারা যায়। একমাত্র গল্পের প্রধান চরিত্রগুলোর মধ্যে ক্যাসিও বেঁচে। তো কেমন লাগলো এই উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত এক ট্র্যাজেডি ওথেলো, সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর যদি ভালো লেগে থাকে লাইক তো অবশ্যই করবে, সাবস্ক্রাইব না করা থাকলে করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের মধ্যে ইয়াগোর মতো কোনো বন্ধু থাকলে তাকে কিন্তু শেয়ার করতে মোটেও ভুলবে না, তাহলে যাতে সে সাবধান হয়ে যায়, তার জীবনে এমন কোনো কাজ না করে, কারণ শেষ পর্যন্ত তারও মৃত্যু কিন্তু অনিবার্যই ছিল।